আজকের আলোচনা মানে এমন একটা বিষয় নিয়ে যা শুনলে একই সাথে কৌতূহল জাগে আবার হয়তো একটু অস্বস্তিও লাগে। ডার্ক সাইকোলজি। আমরা অ্যামি ব্রাউনের লেখা ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেশন বইটার সাহায্য নেব, একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক। আমরা আসলে বুঝতে চাইছি কিভাবে কিছু মানুষ অন্যদের চিন্তা ভাবনা, তাদের সিদ্ধান্ত এগুলোকে প্রভাবিত করে ফেলে আর তারা টেরই পায় না। তো এই বইটার সারসংক্ষেপ আমাদের হাতে আছে। দেখা যাক এটা কতটা সাহায্য করে এই বিষয়টা বুঝতে, আর অবশ্যই কিভাবে বাঁচা যায় এসব থেকে। অবশ্যই। আর দেখুন, এটা জানাটা কিন্তু এখন খুব দরকারি হয়ে পড়েছে। কারণ এই যে কৌশলগুলো, এগুলো শুধু ব্যক্তিগত সম্পর্কেই আটকে নেই। অফিস আদালত, রাজনীতি, মিডিয়া, বিজ্ঞাপন, ভাবুন কোথায় নেই। সচেতন না থাকলে আমরা বুঝতেই পারবো না কখন যে এর শিকার হয়ে গেছি। আজকের আলোচনাটা এই সচেতনতা বাড়াতে সাহায্য করবে আশা করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই যদি একটু পরিষ্কার করে নিই, এই ডার্ক সাইকোলজি জিনিসটা ঠিক কি? অ্যামি ব্রাউনের বই বলছে এটা এক ধরনের গোপন মানসিক কৌশল, তাই তো? হ্যাঁ, গোপন তো বটেই। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্যের আবেগ, চিন্তা, এমনকি আচরণকেও নিজের সুবিধামতো নিয়ন্ত্রণ করে ফেলে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যার উপর প্রয়োগ করা হচ্ছে সে প্রায়ই বুঝতেই পারে না। অনেকটা অদৃশ্য মাইন্ড কন্ট্রোলের মতো আর কি। শুনতে বেশ সিরিয়াস লাগছে, কিন্তু অদৃশ্য মাইন্ড কন্ট্রোল? গম্ভীর তো বটেই, কারণ এর প্রয়োগটা হয় খুব সূক্ষ্মভাবে। এর একদম ভিত্তিটা হলো মানুষের যে স্বাভাবিক দুর্বলতাগুলো থাকে সেগুলোকে ব্যবহার করা। দুর্বলতা মানে কেমন দুর্বলতা? যেমন ধরুন, যারা হয়তো একটু বেশি ইমোশনাল, বা ধরুন খুব সহজে অন্যকে বিশ্বাস করে ফেলেন, অথবা যারা একা বোধ করেন বা হয়তো আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, এই ধরনের মানুষেরা তুলনামূলকভাবে সহজ টার্গেট হয়ে যান। বইটাতে খুব পরিষ্কার করে বলা আছে কিভাবে ভয় দেখানো বা ধরুন অপরাধ বোধ তৈরি করা হয়, কিংবা শুরুতে হয়তো অনেক বেশি ভালোবাসা, অ্যাটেনশন দিয়ে কাউকে একদম নির্ভরশীল করে তোলা হয়। এগুলোই যেন এই খেলার মূল অস্ত্র। এই নির্ভরশীল করে তোলার ব্যাপারটা বললেন, এটা খুব ইন্টারেস্টিং। তার মানে কি যারা আত্মবিশ্বাসী বা মানসিকভাবে বেশ শক্ত তারা এর শিকার হন না, নাকি তারাও হতে পারেন? এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, আত্মবিশ্বাসের অভাব বা একাকিত্ব এগুলো ঝুঁকি বাড়ায় ঠিকই, কিন্তু একেবারে 100% সুরক্ষিত কেউ নন। ভাবুন, জীবনের কোনো একটা কঠিন সময়ে ধরুন বড় কোনো ক্ষতি হলো বা একটা বড় পরিবর্তন এলো, তখন কিন্তু মানসিকভাবে শক্ত মানুষও সাময়িকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। আর যারা ম্যানিপুলেট করে তারা কিন্তু এই সুযোগগুলোই খোঁজে। ও আচ্ছা। হ্যাঁ, তাই ব্যাপারটা শুধু দুর্বল বা সবলের নয়, পরিস্থিতির ওপরও অনেক কিছু নির্ভর করে। এদের অবজারভেশন ক্ষমতা সাংঘাতিক হয়, বুঝলেন? বুঝলাম। বইটাতে কিছু স্পেসিফিক কৌশলের কথাও আছে যেগুলো নাকি খুব কমন, যেমন গ্যাস লাইটিং। এর মানে হলো কাউকে এমনভাবে কনফিউজ করে দেওয়া যাতে সে নিজের বিচারবুদ্ধি, নিজের স্মৃতি এগুলো নিয়েই সন্দেহ করতে শুরু করে। একদম। সে ভাবতে শুরু করে, আমি কি বেশি ভাবছি, আমারই কি ভুল হচ্ছে, আসলে কি এমনটা হয়েছিল, এই রকম। ঠিক। আর গ্যাসলাইটিংয়ের সবচেয়ে বিপজ্জনক দিকটা কি জানেন? এটা শুধু স্মৃতি বা ঘটনার ওপর সন্দেহ তৈরি করে না, এটা একজন মানুষের নিজের রিয়ালিটি বোঝার ক্ষমতাটাকেই ধীরে ধীরে নষ্ট করে দেয়। সে নিজের ফিলিংস, নিজের জাজমেন্টকেও আর বিশ্বাস করতে পারে না। ভয়ঙ্কর তো। হ্যাঁ, এটা একেবারে তার সেলফ আইডেন্টিটির মূলে গিয়ে আঘাত করে। ধরুন, কেউ যদি আপনাকে ক্রমাগত বলতেই থাকে, তুমি পাগল হয়ে গেছো বা তোমার মাথা ঠিক নেই, একটা সময় গিয়ে যার উপর এটা প্রয়োগ হচ্ছে সে হয়তো সত্যি সেটা বিশ্বাস করতে শুরু করে দিতে পারে। ভাবলেই কেমন যেন লাগে। আচ্ছা, আরেকটা কৌশলের কথা আছে বইতে, লাভ বম্বিং। এটা তো শুরুতে খুব পজিটিভ মনে হওয়ার কথা, তাই না? অস্বাভাবিক পরিমাণ ভালোবাসা, মনোযোগ, উপহার এসব দিয়ে কাউকে একেবারে অভিভূত করে ফেলা। একদম। আর এখানেই তো আসল ভাগটা। এই যে অস্বাভাবিক মনোযোগ আর ভালোবাসা, এর উদ্দেশ্য কিন্তু পিওর না। এর লক্ষ্য হল খুব তাড়াতাড়ি অন্য মানুষটাকে একটা ঘোরের মধ্যে নিয়ে আসা, তাকে ইমোশনালি নিজের উপর নির্ভরশীল করে ফেলা। যখন কেউ এই অ্যাটেনশন আর ভালোবাসার বন্যায় ভেসে যায়, তখন সে ম্যানিপুলেটরের আসল উদ্দেশ্য বা অন্য ফ্লোগুলো সহজে দেখতে পায় না। সম্পর্কের শুরুতে এমনটা ঘটলে সেটাকে জেনুইন ভালোবাসা ভেবে ভুল করাটা খুব স্বাভাবিক।
তার মানে খুব বেশি ভালো ব্যবহার সেটা সন্দেহের কারণ হতে পারে। ব্যাপারটা তো বেশ জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে। বিশেষ করে যদি সেটা খুব দ্রুত গতিতে আসে, খুব তীব্র হয়, আর তার বিনিময়ে যদি কিছু চাওয়া হয় বা নিয়ন্ত্রণের চেষ্টা দেখা যায়। এরপর ধরুন আসে ইমোশনাল ব্ল্যাকমেল। এটা তো আমরা হয়তো অনেকেই জীবনের কোনো না কোনো সময় অনুভব করেছি, কি বলেন? হ্যাঁ, হয়তো। কেমন ঠিক মানে ভয় বা অপরাধবোধ জাগিয়ে নিজের কাজ হাসিল করা। ঠিক তাই। খুব কমন উদাহরণ হতে পারে, ধরুন কেউ বলছে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে বা সম্মান করতে তাহলে তুমি এটা করতে পারতে না। ও হ্যাঁ, এটা শোনা যায়। অথবা আমার এই অবস্থার জন্য কিন্তু তুমিই দায়ী। বা ধরুন এমন বলা, তুমি যদি আমার কথাটা না শোনো, আমার যদি কিছু হয়ে যায় তার দায় কিন্তু তোমার। এই কথাগুলো সরাসরি মনে একটা অপরাধবোধ তৈরি করে, একটা চাপ সৃষ্টি করে। তখন মানুষটা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজটা করে ফেলে, শুধু ওই গিল্ট ফিলিং থেকে মুক্তি পাওয়ার জন্য। এটা তো খুবই পরিচিত কৌশল। আর সাইলেন্ট ট্রিটমেন্ট মানে কথা বন্ধ করে দেওয়া, এটাও কি এর মধ্যে পড়ে? অবশ্যই পড়ে। হঠাৎ করে কথা বলা একদম বন্ধ করে দেওয়া, মেসেজ বা কলের কোনো উত্তর না দেওয়া, পুরোপুরি ইগনোর করা, এটাও একটা সাংঘাতিক মানসিক অস্ত্র। এটা সরাসরি ঝগড়া নয়, কিন্তু এক ধরনের নীরব শাস্তি দেওয়া। এর মাধ্যমে অন্য মানুষটাকে চরম অনিশ্চয়তা আর অ্যাংজাইটির মধ্যে ফেলে দেওয়া হয়। সে তখন ভাবতে থাকে, আমি কি এমন করলাম? হ্যাঁ, আমি কি ভুল করলাম? এই চাপ থেকে বেরোনোর জন্য সে তখন হয়তো আপোস করতে চায় বা ক্ষমা চায়, এমনকি যদি তার কোনো দোষ নাও থাকে। অ্যামি ব্রাউন আরও একটা দিকের কথা বলছেন, মানে সরাসরি কিছু না বলেও ছোট ছোট কমেন্ট, ইঙ্গিত বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও নাকি অন্যের মানসিক অবস্থা কন্ট্রোল করার চেষ্টা করা হয়। এটাকেও কি ডার্ক সাইকোলজি বলবো? হ্যাঁ, এটাকে বলা যেতে পারে সূক্ষ্ম ম্যানিপুলেশন বা মাইন্ড গেম। ধরুন ক্রমাগত অন্যের কাজের ছোটখাটো খুঁত বের করা, বা হয়তো সবার সামনে একটু ঘুরিয়ে অপমান করা, বা এমন কিছু মন্তব্য করা যা অন্যের আত্মবিশ্বাসে ঘা দেয়। এগুলো হয়তো অটোভাবে দেখলে বড় কিছু মনে হবে না, কিন্তু দিনের পর দিন চলতে থাকলে এটা ভেতর থেকে একজনকে খুব দুর্বল করে দিতে পারে। এই কৌশলগুলো কোথায় কোথায় ব্যবহার হতে দেখা যায়? মানে প্রয়োগক্ষেত্রটা কোথায়? ব্যক্তিগত সম্পর্ক তো একটা বড় জায়গা, তাই না? হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক, যেমন ধরুন প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে এটা খুব কমন। একজনকে দোষ দেওয়া, তাকে তার বন্ধু বা ফ্যামিলি থেকে দূরে সরানোর চেষ্টা করা, তার খরচ কন্ট্রোল করা, তার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া, এগুলো সবই উদাহরণ। কিন্তু এখানেই শেষ নয়। কর্মক্ষেত্র, সেখানেও কি এসব চলে? বিলকুল। কর্মক্ষেত্রে এর প্রয়োগ আরও প্রচ্ছন্ন হতে পারে। হয়তো সরাসরি বোঝা যায় না। যেমন বস বা কোনো সহকর্মী হয়তো অন্যায়ভাবে চাপ দিচ্ছেন, বা ধরুন ইচ্ছে করে ভুল তথ্য দিয়ে বিপলে ফেলার চেষ্টা করছেন। মিটিংয়ে হয়তো কারো আইডিয়াকে পাত্তাই দিলেন না, কিন্তু পরে সেটা নিজের বলে চালিয়ে দিলেন। ওহ, ক্রেডিট কেড়ে নেওয়া। হ্যাঁ, বা অন্যের কাজের ক্রেডিট নেওয়া, অথবা কাউকে টিমে ক্রমাগত এক ঘরে করে রাখা। উদ্দেশ্য থাকে ওই কর্মীকে নিয়ন্ত্রণ করা বা নিজের পজিশন আরও শক্ত করা। আমরা যেটাকে অফিস পলিটিক্স বলি, তার অনেকটা জুড়েই কিন্তু এই ডার্ক সাইকোলজির খেলা চলে। এটা তো ভাবনার বিষয়। তার মানে শুধু পার্সোনাল লাইফ নয়, প্রফেশনাল লাইফেও আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আচ্ছা, আর রাজনীতি বা মিডিয়ার ক্ষেত্রে সেখানে এর ব্যবহার কেমন? রাজনীতি আর মিডিয়াতে এর ব্যবহার তো অত্যন্ত ব্যাপক এবং খুব শক্তিশালী। জনমত নিজেদের দিকে টানা, বিপক্ষ দলের বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা বা ভয় ছড়ানো, কোনো একটা নির্দিষ্ট এজেন্ডা সেট করার জন্য তথ্যকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো, এগুলো সবই কিন্তু ডার্ক সাইকোলজিরই কৌশল। প্রোপাগান্ডা যাকে বলে। হ্যাঁ, প্রপাগান্ডার একটা বড় অংশই এই সাইকোলজিক্যাল প্রিন্সিপালগুলোর উপর বেস করে তৈরি হয়। এমনকি বিজ্ঞাপনেও দেখুন না, কিভাবে ভয় দেখানো হয়, এটা না কিনলে আপনার ক্ষতি হবে, বা কিভাবে আকাঙ্ক্ষা জাগানো হয়, এটা কিনলেই আপনি সুখী হবেন। এগুলো তো আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করারই চেষ্টা। তাহলে বোঝা যাচ্ছে এর জালটা আসলে অনেক দূর পর্যন্ত ছড়ানো। কিন্তু মানুষ কেন এর শিকার হয়, সেই প্রশ্নে যদি আবার আসি, আপনি তো দুর্বলতার কথা বলছিলেন। আমি ব্রাউনের বই থেকে আর কিছু বলা আছে? হ্যাঁ, বইতে কয়েকটা কারণের কথা বলা হয়েছে। যেমন যাদের সেলফ এস্টিম বা আত্মসম্মানবোধ কম থাকে, তারা খুব সহজে অন্যের কথায় প্রভাবিত হয়ে যান। যারা খুব একাকিত্বে ভোগেন, তারা যদি কারো কাছ থেকে একটু মনোযোগ বা অ্যাফেকশন পান, তাহলে সহজেই তাকে বিশ্বাস করে ফেলেন।
আবার ধরুন যারা খুব বেশি অন্যের উপর নির্ভরশীল, মানে অন্যের অ্যাপ্রুভাল বা স্বীকৃতির জন্য অপেক্ষা করেন, তারাও কিন্তু সহজ টার্গেট হন। আচ্ছা। এছাড়া যারা কনফ্লিক্ট বা ঝামেলা এড়িয়ে চলতে চান, তারাও অনেক সময় ম্যানিপুলেটরের অন্যায় দাবিগুলো মেনে নেন শুধু অশান্তি এড়ানোর জন্য। তার মানে যারা ম্যানিপুলেট করে তারা আসলে খুব ভালো মানুষ চেনার ক্ষমতা রাখে। তারা ঠিক বুঝতে পারে কার কোথায় দুর্বলতা। একদম, তারা মানুষের ইমোশন, মানুষের সাইকোলজি খুব ভালো বোঝে। কিন্তু সমস্যা হলো তারা সেই জ্ঞানটা নেগেটিভ কাজে লাগায়। তারা জানে ঠিক কোথায় আঘাত করলে মানুষ দুর্বল হয়ে পড়বে বা তাদের কন্ট্রোলে চলে আসবে। আর বিশ্বাস অর্জন করার জন্য তারা শুরুতে খুবই সিম্প্যাথেটিক বা বন্ধুর মতো আচরণ করতে পারে। আলোচনাটা ক্রমশ বেশ একটু ডার্ক দিকেই যাচ্ছে। তবে অ্যামি ব্রাউনের বইতে নিশ্চয়ই এর থেকে বাঁচার উপায়ও বলা আছে। শুধু সমস্যাটা জানলে তো চলবে না, সমাধানও তো চাই। অবশ্যই আছে। আর প্রতিরোধের উপায়গুলো জানাটাই তো এই আলোচনার একটা খুব জরুরি দিক। প্রথম এবং সবচেয়ে জরুরি উপায় হল সেলফ অ্যাওয়ারনেস, মানে আত্মসচেতনতা। নিজের সম্পর্কে সচেতন হওয়া। হ্যাঁ, নিজের আবেগ, নিজের চিন্তা, এমনকি নিজের শরীরের প্রতিক্রিয়াগুলো সম্পর্কে সচেতন হওয়া। যখন কারো কথা বা আচরণে আপনার অস্বস্তি হচ্ছে বা রাগ হচ্ছে বা ভয় লাগছে, সেই ফিলিংসটাকে গুরুত্ব দিন। নিজেকে প্রশ্ন করুন, কেন আমার এমন লাগছে? এই অনুভূতিগুলোই কিন্তু প্রথম রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত। নিজের অনুভূতির উপর ভরসা রাখা। এটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে আমরা হয়তো অনেক সময়ই এটাকে পাত্তা দিই না, তাই না? ঠিক, আমরা ভাবি দূর, হয়তো আমিই বেশি ভাবছি। কিন্তু এই যে ভেতরের অনুভূতি বা গাট সিলিংস বলি আমরা, এগুলো প্রায়শই কিন্তু ঠিক পথ দেখায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্টেপ হল স্পষ্ট বাউন্ডারি বা সীমারেখা তৈরি করা। বাউন্ডারি সেট করা। হ্যাঁ, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে আপনার লিমিটটা কোথায় সেটা পরিষ্কারভাবে জানা এবং দরকার হলে অন্যকে সেটা জানিয়ে দেওয়া। কোন আচরণটা আপনি অ্যাকসেপ্ট করবেন আর কোনটা করবেন না, কতটা সাহায্য আপনি করতে পারবেন বা কতটা সময় দিতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে সৎ এবং দৃঢ় থাকা খুব দরকারি। কিন্তু এই বাউন্ডারি টানা বা সেটা মেনটেন করা তো অনেকের জন্য বেশ কঠিন, তাই না? হ্যাঁ, বিশেষ করে খুব কাছের মানুষদের সাথে। কঠিন তো বটেই, কারণ আমরা অনেক সময় অন্যকে কষ্ট দিতে চাই না বা সম্পর্কটা যদি খারাপ হয়ে যায় সেই ভয় পাই। কিন্তু মনে রাখতে হবে, একটা হেলদি রিলেশনশিপের জন্য মিউচুয়াল রেসপেক্ট এবং বাউন্ডারি থাকাটা মাস্ট। বাউন্ডারি মানে তো দেওয়াল তুলে দেওয়া নয়, এটা হলো নিজের মেন্টাল আর ইমোশনাল হেলথকে প্রোটেক্ট করা। এর জন্য অ্যাসার্টিভনেস দরকার, অ্যাগ্রেশন নয়। আচ্ছা, আর তৃতীয় উপায়? তৃতীয় এবং খুব খুব শক্তিশালী একটা উপায় হলো না বলতে শেখা। না বলতে পারা। হ্যাঁ, সব অনুরোধ বা সব দাবি মেনে নেওয়ার কোনো দরকার নেই। যখন কোনো কিছু আপনার বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে বা আপনার জন্য ঠিক মনে হচ্ছে না বা ক্ষতিকর মনে হচ্ছে, তখন বিনয়ের সাথে কিন্তু পরিষ্কারভাবে না বলতে পারাটা শিখতে হবে। এটা আসলে নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার একটা প্রকাশ। যারা ম্যানিপুলেট করতে চায় তারা কিন্তু প্রায়শই এমন মানুষদের খোঁজে যারা সহজে না বলতে পারে না। না বলতে পারার ক্ষমতা, এটা সত্যিই একটা বিরাট শক্তি। আর কিছু? আর কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই। আরেকটা হলো তথ্য যাচাই করা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করা। বিশেষ করে যখন কেউ আপনাকে খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে চাপ দেয় বা এমন কোনো গল্প শোনায় যা খুব বেশি ইমোশন তৈরি করে, যেমন ভয়, লোভ বা খুব বেশি সহানুভূতি, তখন একটু থামা দরকার। প্রশ্ন করা দরকার, এই তথ্যের সোর্স কি? এর পেছনে অন্য কোনো মোটিভ থাকতে পারে কি? আমি কি পুরো ছবিটা দেখতে পাচ্ছি? হুট করে কোনো কিছু বিশ্বাস না করে বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু ঠান্ডা মাথায় বিচার করাটা খুব জরুরি। এই আত্মরক্ষার কৌশলগুলো তো খুবই প্রয়োজনীয়। আচ্ছা, বইটাতে কি এই কৌশলগুলো জানার অন্য কোনো দিক নিয়েও কথা বলা হয়েছে? মানে এই নেতিবাচক দিকটা বাদ দিয়ে পজিটিভ কিছু? হ্যাঁ, এবং এই অংশটা বেশ ইন্টারেস্টিং। অ্যামি ব্রাউন দেখিয়েছেন যে এই সাইকোলজিক্যাল কৌশলগুলো সম্পর্কে জানাটা শুধু নিজেকে বাঁচানোর জন্যেই নয়, কিছু ক্ষেত্রে নিজের জীবনে পজিটিভলি কাজে লাগানোর জন্য এটা হেল্পফুল হতে পারে। তবে এখানে খুব সতর্ক থাকতে হবে। পজিটিভলি কাজে লাগানো যেমন, সেটা কি আবার ম্যানিপুলেশনে পর্যায়ে পড়বে না? এখানেই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে। বইটাতে জোর দেওয়া হয়েছে ইনফ্লুয়েন্স এবং পারসুয়েশন তৈরি নৈতিক ব্যবহারের ওপর, ম্যানিপুলেশনের ওপর নয়।
যেমন ধরুন নেগোসিয়েশনের সময় নিজের যুক্তির সপক্ষে লজিক্যালি কথা বলা, নিজের প্রয়োজনটা ক্লিয়ারলি বোঝানো, এটা ম্যানিপুলেশন নয়, এটা হলো অ্যাসার্টিভনেস বা নিজের বক্তব্য দৃঢ়ভাবে পেশ করা। আচ্ছা। অথবা ধরুন একজন লিডার হিসেবে টিমের মেম্বারদের ইমোশন, তাদের নিড, এগুলো বুঝে তাদের মোটিভেট করা, তাদের বেস্ট পারফরম্যান্সটা বের করে আনা, এটাও তো অন্যের সাইকোলজি বোঝার একটা পজিটিভ প্রয়োগ। এখানে কাউকে ঠকানো বা তার ক্ষতি করা কিন্তু উদ্দেশ্য নয়। তার মানে এই জ্ঞান ব্যবহার করে নিজের কমিউনিকেশন স্কিল ভালো করা বা সম্পর্কগুলোকে আরও বেটার করা সম্ভব, যদি ইন্টেনশনটা ঠিক থাকে। একদমই। অন্যের বডি ল্যাঙ্গুয়েজ বোঝা, কথার ভেতরের মানেটা বোঝার চেষ্টা করা, এমপ্যাথির সাথে অন্যের সিচুয়েশনটা দেখা, এই স্কিলগুলো জানা থাকলে আমরা কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে আরও সাকসেসফুল হতে পারি। নিজের কনফিডেন্স বাড়াতেও এই জ্ঞানটা কাজে লাগে। মূল কথাটা হলো এই জ্ঞান আমাদের আরও সচেতন করে তোলে। একদিকে যেমন আমরা অন্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে বাঁচতে পারি, তেমনি নিজেরাও যাতে অজান্তে কাউকে আঘাত না করি বা কন্ট্রোল করার চেষ্টা না করি সেদিকেও খেয়াল রাখতে পারি। এটা একটা টু ওয়ে অ্যাওয়ারনেস। ব্যাপারটা পরিষ্কার হলো। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুটিয়ে আনি, অ্যামি ব্রাউনের বই থেকে পাওয়ার মূল শিক্ষাগুলো কি দাঁড়ালো? আমরা তো শুরুতে একটা লিস্ট দেখেছিলাম, সেগুলোকে যদি আলোচনার ভিত্তিতে বলি। হ্যাঁ, লিস্ট ধরে না বলে মূল বিষয়গুলো আরেকবার মনে করা যেতে পারে। প্রথমত, ডার্ক সাইকোলজি হলো একটা অদৃশ্য মানসিক নিয়ন্ত্রণের খেলা, যা আমাদের চারপাশে কিন্তু প্রতিনিয়ত ঘটছে। দ্বিতীয়ত, মানুষের আবেগ, বিশেষ করে ভয়, অপরাধবোধ, ভালোবাসা, একাকিত্ব, এগুলোকে ব্যবহার করেই এই নিয়ন্ত্রণটা করা হয়। তৃতীয়ত, গ্যাসলাইটিং, লাভ বম্বিং, ইমোশনাল ব্ল্যাকমেল, সাইলেন্ট ট্রিটমেন্ট, এই কৌশলগুলো সম্পর্ক বা অফিসে প্রায়ই ব্যবহার হয়, তাই এগুলো চিনে রাখাটা খুব দরকারি। চিনে রাখাটা জরুরি। চতুর্থত, আত্মবিশ্বাসের অভাব বা খুব বেশি অন্যের ওপর নির্ভরতা কিন্তু আমাদের এর শিকার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। পঞ্চমত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেলফ অ্যাওয়ারনেস, ক্লিয়ার বাউন্ডারি সেট করা, না বলতে শেখা আর ক্রিটিক্যালি চিন্তা করা, এগুলোই হলো এর বিরুদ্ধে সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্স। আর সবশেষে এই জ্ঞানটা শুধু নিজেকে বাঁচানোর জন্যই নয়, বরং অন্যের সাইকোলজি বুঝে আরও হেলদি আর রেসপেক্টফুল রিলেশনশিপ গড়ে তোলার জন্যও জরুরি। চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন। তাহলে অ্যামি ব্রাউনের বইয়ের মূল বার্তা এটাই দাঁড়াচ্ছে যে পৃথিবীতে সবাই তো আর সহজ সরল বা সৎ নয়। কিছু মানুষ জেনে বা না জেনে অন্যের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের সুবিধা আদায় করতে চায়। তাই চোখ কান খোলা রাখা, নিজের ওপর বিশ্বাস রাখা আর নিজের মানসিক সীমানাটাকে রক্ষা করাটা খুব জরুরি। একদম। আর সবসময় মনে রাখতে হবে, জ্ঞানই শক্তি। ডার্ক সাইকোলজির এই অন্ধকার দিকগুলো সম্পর্কে জানা মানে কিন্তু শুধু নিজেকে বাঁচানো নয়, বরং মানুষের আচরণের যে জটিল দিকগুলো আছে সেগুলোকে আরও ভালোভাবে বোঝা। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আরও টলারেন্ট, এমপ্যাথেটিক এবং বিচক্ষণ করে তুলতে পারে। আসল লক্ষ্য হওয়া উচিত নিজের মনটাকে এমনভাবে শক্তিশালী করা যাতে বাইরের কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স সহজে আমাদের চিন্তা বা সিদ্ধান্তকে কন্ট্রোল করতে না পারে। এই যে এত গভীর আলোচনা হলো, এরপর একটা প্রশ্ন মনে আসছে। এই যে এত সব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কৌশল সম্পর্কে আমরা জানলাম, এরপর আমরা আমাদের চারপাশের মানুষের সাথে কিভাবে কথা বলবো, তাদের আচরণকে কিভাবে দেখব, মিডিয়া বা বিজ্ঞাপন থেকে পাওয়া তথ্যকে কিভাবে বিশ্লেষণ করব? এই নতুন জ্ঞান কি আমাদের আরও বেশি সন্দিহান করে তুলবে, নাকি আরও বেশি ডিসার্নিং বা বিচক্ষণ করে তুলবে? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কিভাবে আমরা এই জ্ঞানটাকে আমাদের প্রতিদিনের জীবনে দায়িত্বের সাথে ব্যবহার করতে পারি, যাতে আমরা নিজেরাও অজান্তে এর অপব্যবহারকারী না হয়ে উঠি। এটা মনে হয় আমাদের সবারই একটু একা একা ভেবে দেখার বিষয়।